নমস্কার। কবিতার প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। আমার ঠাকুমার একটা ডায়েরি ছিল, তো সেই ডায়েরির মধ্যে ওনার লেখা গান কবিতা ছিল। আমার বাবা উনিও কবিতা লিখতেন এবং সংগীতা বলে একটি তিনি ম্যাগাজিনও বার করতেন অনেক দিন আগে, তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি। আমার দাদা অভিজিৎ ঘোষ অনেক রুদ্র নামে লেখেন, উনিও কবিতা লেখেন। আর আমি যখন কলকাতায় পড়াশোনা শুরু করি, স্কুল ম্যাগাজিনে লিখতাম আমাদের গ্রামের যে স্কুল। তো যখন কলকাতায় পড়াশোনা শুরু করি আশুতোষ কলেজে, তখন আমি দাদার কাছে মাঝে মাঝেই যেতাম এবং দাদার কাছে পরিচয় হয়েছিল আবুল বাশার, শক্তি চট্টোপাধ্যায় মাননীয় কবি, অমিতাভ দাশগুপ্ত এবং নবারুণ ভট্টাচার্য। এদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কি বলবো, ওনারা হয়তো ভুলে গেছেন, ওনারা অনেক বড় মাপের মানুষ ছিলেন, আমি তখন ছাত্র ছিলাম, কিন্তু ওনাদের সংস্পর্শ পেয়েছি। তখন থেকেই লেখার প্রতি ভালোবাসা। এবং আমার লেখা প্রথম কবিতা বেরোয় মাননীয় দেবকুমার বসুর পুত্র প্রবাল কুমার বসু। উনি প্রবাসে ও নিজ ভাষে বলে একটি পত্রিকা বার করতেন মুম্বাই থেকে, ওনার একটা ওর সঙ্গে সংযোগ ছিল, সেখানে আমার কবিতা প্রথম বেরোয়। তারপর বেরোয় সাংস্কৃতিক খবরের কাজলদার টাইটেলটা আমি ভুলে গেছি, কিন্তু কাজলদার কাছেও আমি কবিতা দিয়েছি। তারপর দীর্ঘদিন কবিতা থেকে একটু দূরে ছিলাম, নানা রকম ব্যক্তিগত কারণ বলতে পারেন, বা ওই পেটের টান আর কি। অবশ্যই কবিতার সাথে সাথে নিজেকে কিছুটা তো বদলাতে পেরেছি। আমি যেটা বিশ্বাস করি, প্রত্যেক মানুষই তো পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা শিক্ষার জগতের সঙ্গে যুক্ত। তো বিভিন্ন বিষয় নিয়ে আমি ছোটবেলা থেকেই গল্পের বই পড়তে খুব ভালোবাসতাম এবং আমার বাবাকে খুব আমাকে সাহায্য করতেন। তো মনে কিছু প্রশ্ন এবং কথা সকল মানুষেরই থাকে, এবং প্রত্যেকেই ধরুন যারা যে কোনো চারু শিল্পের সঙ্গে যুক্ত, যে কোনো শিল্পকর্মের সঙ্গেই যুক্ত, তারা সবসময় তার নিজেদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা যদি থেকে থাকে বলে মনে করে, তাদের চেষ্টা করে যে সেটাকে ভেতর থেকে বার করতে, এবং একটা স্বস্তি, একটা মনের আনন্দ আর কি, যেটা কোনো জিনিসে পাওয়া যায় না, মনের আনন্দ অ্যাকচুয়াল, যেটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কিছুটা সৃষ্টিশীল কাজের সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে। অপ্রাপ্তি আছে কিন্তু প্রাপ্তিটাই বেশি। আর একটা কথা আমি বিশ্বাস করি, ব্যাপার হচ্ছে যে যন্ত্রণা না থাকলে কবিতা বেরোয় না। সেটা বিপ্লবের কবিতাই হোক, প্রতিবাদের কবিতাই হোক, প্রেমের কবিতাই হোক, বা প্রকৃতির কবিতাই হোক, মানুষের মধ্যে একটা আর্জ থাকতে হবে। এখন বিষয় হচ্ছে যে প্রাপ্তি বলতে যেটা মেনলি মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানসিক তৃপ্তি। আর এই কবিতা লিখে যে আমি রোজগার করব সেটা এখনো ভেবে উঠতে পারিনি, কারণ আমি সেরকম মনেও করি না আমি এখন সেই পর্যায়ে হয়তো উন্নীত হতে পারবো কিনা বা পেরেছে কিনা। তবে কিছু মানুষের সংস্পর্শ আসার পর এর মধ্যে আমি একটা আলাদা আনন্দ পাই। কবিতা এমন একটা জিনিস, এটা কিন্তু সবাই বোঝে না, কারণ কবিতা বুঝতে গেলে আমি মনে করি একটু মস্তিষ্কটা খাটাতে হয়। কবিতা দু রকমের কবিতা, একটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি খুব সহজ সরল ভাষায় বলে দিলাম, সেটা সবাই বুঝলো। আর একটা হচ্ছে যে আমাকে মগজটা সেখানে দিতে হবে, যাতে আমি পড়ে আমাকে রিয়েলাইজ করার পর আমি ব্যাপারটা বুঝবো। এবার আমি যেটা মনে করি, সেটা আমি কেন, প্রত্যেকেই যারা কবিতা লেখেন, সেই যিনি লিখছেন সেই কবিতার মূল অর্থটা একমাত্র তিনিই ভালো বলতে পারবেন, বাকিরা অনুধাবন করতে পারেন, কিছুটা অনুধাবন করে কবি এটা বলতে চেয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি কবি কি বলতে চেয়েছেন যে আধুনিক কবিতায়, সেটা কিন্তু কবির কাছেই এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা তার অন্তরেতেই থাকে। আমি নবারুণ ভট্টাচার্যের বা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ছি, অবনী বাড়ি আছো, কবিতাটা এমনই কবিতা আমরা যে কেউ রিয়েলাইজ করতে পারবো এই কবিতাটা কি বলতে চাইছেন। এরকম কিছু কিছু কবিতা আছে যেটা আমরা পড়েই সহজেই বুঝতে পারি, আমাদের মস্তিষ্কে সেটাকে
অ্যাকসেপ্ট করে, কিন্তু কিছু কিছু কবিতা আছে যেগুলো পড়ে বুঝতে হয়, মানে সময় লাগে, মানে সময় যথেষ্ট লাগে কবিতাটা সঠিকভাবে বুঝতে, রিয়েলাইজ করতে। আধুনিক কবিতায় বলছে যে ছোটখাটো মানে 10-20-25 লাইনের মধ্যে নিজের মনের ভাবটা প্রকাশ করতে, এবং এটাই নাকি আধুনিক কবিতার রূপ। কিন্তু আধুনিকতার সংজ্ঞাটা কি? মানে যখন এটা সবাইকার কাছে অ্যাকসেপ্টেড হবে সেটাই কি আধুনিক, না আমার যে জিনিসটা সৃষ্টিশীল কাজটা আমি করছি সেটার মান অনুযায়ী সেটা আধুনিক? তাহলে আধুনিকতার সংজ্ঞাটা কিন্তু খুব একটা জটিল সংজ্ঞা। আমরা এটাকে অত্যন্ত সহজভাবে বলি আধুনিক পোশাক আশাক, আধুনিক কবিতা, আধুনিক গল্প, কিন্তু আধুনিকতার সংজ্ঞাটাই একটা খুব মানে তর্কাতীত ব্যাপার। এবং আমার মতে আমি যখন কোনো বিষয়ে কবিতা লিখছি সেই কবিতাটা আমি নিজের ইচ্ছা মতো মানে যখন খুশি থামিয়ে দিলাম 10 লাইনের মধ্যে, 20 লাইনের মধ্যে, 12 লাইনের মধ্যে মনে করি না, কবিতা নিজেই থেমে যাবে। এরপর দীর্ঘ কবিতার মধ্যে একটা আছে, কবিতার আমি মানে কতগুলো বিশেষ ভাগ করি, কারণ কবিতা যেহেতু গ্রামার মেনটেন মানে কি গ্রামারের কঠিন কঠোর, ব্যাকরণের কঠিন কঠোর নিয়মে কিন্তু কবিতা বাঁধা নয়। কবিতা হচ্ছে একটা মনের আবেগ। আমরা গান কেন মানুষ বেশি ভালোবাসে, কারণ গান গাওয়ার পর লোকের যে এফেক্টটা লোকের উপর পড়ে সেটা ইনস্ট্যান্ট কাজ করে। কবিতার ক্ষেত্রে কিন্তু যেগুলো সহজবোধ্য কবিতা সেগুলো ইনস্ট্যান্ট কাজ করে। তো বিষয়টা হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে, ধরুন আমি একটা বাচ্চা ছেলে, সে দোকানে কাজ করছে, তার জীবনটা কীরকম, তার একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে তার জীবন কাটছে, সে তাকে নিয়ে যদি আমি কবিতা লিখতে চাই আমার মনে হয় সেটা গল্প কবিতা হবে। আবার যদি ধরুন আজকে এই মণিপুরে এরকম ঘটনা ঘটলো বা আমাদের সন্দেশখালীতে এরকম ঘটনা ঘটে গেল, আমি সেই নিয়ে যদি প্রতিবাদের কবিতা লিখতে চাই, বা যাদবপুরে র্যাগিংয়ের ফলে যে ঘটনা ঘটলো, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক কবিতা। এবং সেখানে আমি ওই 5 লাইনের মধ্যে বা 10 লাইনের মধ্যে ওই ছেলেটা কীভাবে অত্যাচারিত হলো বা এর প্রতিবাদ লিখতে পারবো না, আমাকে সেখানে একটু দীর্ঘদেহী কবিতা লিখতেই হবে। কবিতা তো আমরা যখন বিষয়ভিত্তিক কবিতা লিখি, যে বিষয়টার ইম্পর্টেন্স বা সেটা কতদূর স্প্রেড করেছে ব্যাপারটা, মানে বিষয়ভিত্তিক কবিতা ধরুন কোন একটা জায়গায় একটা বাড়ি আছে, সেখানে একটা ধরুন দম্পতি বাস করতো, তারা পুড়ে মারা গেল এবং সেখানে সময় মতো সাহায্য না পৌঁছানোর জন্য সে দুজন মারা গেল। আমি যদি সেই বিষয়টাকে ভিত্তি করে কবিতা লিখি সেটা কিন্তু খুব ছোটোর মধ্যে লিখে দেওয়া যাবে। কিন্তু আমরা যখন কোনো এমন একটা বিষয় যার সঙ্গে ধরুন রাজনীতির সম্পর্ক, ধর্মের সম্পর্ক বা বিভিন্ন বিষয়ের সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর ইম্পর্টেন্স অনুযায়ী কিন্তু কবিতার কলেবর বাড়বে। আমার এটা বলতে চাই, মানে আধুনিক কবিতা মানে যে ছোট কবিতা মানে আধুনিক কবিতা তা না, আধুনিক ভাবে আমি সেটা রিপ্রেজেন্ট করতে পারছি কিনা। যেমন ধরুন কবিতার মধ্যে ওই যে সহি, তারপর সাথী, তারপর এই নাহি, এইসব কথাগুলো এখন উঠে গেছে, অনেকেই ব্যবহার করে। কারণ এখন তো আবার দুটো জগৎ প্যারালালি চলছে, মানে ফেসবুকের একটা কবিতার দিক আছে, আবার একটা প্রিন্টিং মিডিয়ার একটা যেটা বই, যেটা আমরা বইয়ের কবিতার একটা দিক আছে, মানে অনলাইন এবং অফলাইন দুটো মিলে এখন এখানে এত বেশি লোক লিখছে যে তার মধ্যে থেকে ভালোটা খুঁজে বার করা কিন্তু খুব কঠিন। আমার কাছে কবিতা কিন্তু দুরকম ভাবে আসে। এক সময় ভাবি একটা ঘটনা ঘটছে, আমি খবরের কাগজে ঘটনাটা পড়ছি, মানুষের মুখে শুনছি, সোশ্যাল মিডিয়া ব্যাপারটা জানছি, আমার মনে কিন্তু নানা রকম প্রশ্ন হচ্ছে যে আমি এই ব্যাপারটাকে তাহলে কবিতার মাধ্যমে কীভাবে রিপ্রেজেন্ট করব। সেই সময় এক ধরনের কবিতা আসে, যেটা কবিতাটা আমি লিখলাম, দুদিন অপেক্ষা করলাম এটা ঠিক লেখা হলো কি না, দুদিন বাদে মনে হলো না এই লাইনটা আমার চেঞ্জ করা দরকার, এই কথাটা আমার চেঞ্জ করা দরকার, তখন আমি সেটা করি। আবার কিছু কিছু কবিতা অদ্ভুত ব্যাপার আমি ভাবিই নি, মানে হঠাৎ আমার মনে এসেছে, আমি আধ ঘন্টার মধ্যে একটা কবিতা লিখে দিলাম, সেটা হয়তো একটা 20 লাইনের কি 24 লাইনের কবিতা হয়ে গেল। তারপর কবিতাটা পড়ে আমি নিজেই আনন্দ পেলাম। মানে কবিতা কখন কিভাবে আসে, আসলে আমার যেটা মনে হয় কবিতাটা এক ধরনের বিশেষ আবেগ বা অনুভূতি। মানুষের মনে আবেগ অনুভূতি আছে, সেই আবেগ অনুভূতিটা কখন তার পারিপার্শ্বিক পরিবেশ তাকে কিন্তু কিছুটা সহায়তা করে যে আমি কোন পরিস্থিতিতে কোন জায়গায় আমি আছি এবং কীভাবে আছি। যেমন আমার ক্ষেত্রে ধরুন, আমার এটা হয়তো অনেকে ছেলে মানুষই ভাবতে পারে, কিন্তু আমি দিনের বেলায় যত না ভালো লিখি, আমি রাত্রেবেলায় যখন একা থাকি আমার কবিতা খুব লুসিডলি বেরিয়ে আসে।
আবার অনেকে আছে ওই ট্রেনে যেতে যেতেও লিখছে। আমি ওই বাসে ট্রেনে যেতে যেতে কবিতা লিখতে পারি না, আমার ভালো লাগে না, মানে আমার সম্ভব হয় না আমার। সবচেয়ে যেটা বড় কথা, আমি যদি সেই লাইনটা একবার ভুলে যাই, মানে এমন হয়েছে, এমন পরিস্থিতিতে আছি, আমাকে রাস্তা থেকে কাগজ খুঁজে নিয়ে, বা এখন ফোন হয়েছে সুবিধা, যে ফোনে 4 লাইন লিখে রেখে দিয়েছি, হয়তো সেই লাইনটা আমি যদি সেই মুহূর্তে না লিখতাম, ওই লাইনটা আমার মনেই আসবে না। এবং আমার এখনো মনে হয় আমার 2 বছর আগে বা 4 বছর আগে, 5 বছর আগে লেখা যে কবিতা, আমি নিজেই ভেবে পাই না এটা আমি লিখেছি, মানে এই লাইনগুলো আমার কাছে এসেছে। মানে সেই মুহূর্তের আবেগ, সেই মুহূর্তের মস্তিষ্ক আমার যেটা ভেবেছে। কারণ ধরুন, আমি মানুষের এটা বিশ্বাস করি, মানুষের মন তো 3 রকমের, চেতন, অবচেতন এবং অচেতন। আমি অচেতন মনের ধারে যাচ্ছি না, ওটা মহাপুরুষদের ব্যাপার। অবচেতন মনে আমরা অনেক কিছু ভেবে চলেছি, কোনো ঘটনা দেখছি 2 বছর বাদেও সেই ঘটনাটাকে ভেবে আমরা লিখি, আমাদের অবচেতন মন থেকে মেমোরিটাকে কালেক্ট করে। আর একটা হচ্ছে যে আমাদের মানে হোয়াট ইজ হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ, যেটা আমাদের চোখের সামনে যেটা ঘটছে, সেটা থেকে আমরা সচেতন মন থেকে কবিতা লিখি। এখন যেটা অবচেতন মন থেকে আসছে এবং সচেতন মন থেকে আসছে, দুটো কবিতার মধ্যে কোন কবিতাটা ভালো হলো সেটা কিন্তু বিচার করা খুব মুশকিল, সেটা বিচার করবে পাঠক। আর আমি মনে করি যে কবিতা এতই জটিল আমি লিখবো যে যার পাঠকরা তার পাঠোদ্ধার করতে পারবে না। এখন ব্যাপার হচ্ছে যে পাঠক ছাড়া কবিতার কি কোনো মূল্য আছে, এটা একটা বিরাট বড় প্রশ্ন। আমি এটা বিশ্বাস করি যে কবিতা লেখা যদি শিখতে হয়, প্রথমে তাকে কিন্তু ছন্দ মিলে অন্ত মিলেই লিখতে হবে। ওটা লিখতে লিখতে তার মনে একটা কি বলবো, ওটা অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা থেকে পরে হয়তো গদ্য কবিতা বা আধুনিক কবিতা যেটা আমরা এখন বলি সেগুলো বেরিয়ে আসে। তবে আর একটা সুবিধে হচ্ছে কি, ছন্দ মিলে বা অন্ত মিলে কবিতা লিখলে এটা পাঠকদের কাছে আমার মনে হয় গ্রহণযোগ্যতা অনেক বেশি। তার কারণ হচ্ছে এখানে ছন্দ মিলে অন্ত মিলে এই যে কবিতাগুলো আমি লিখেছি, প্রথম কথা হচ্ছে আমি যখন এই কবিতাগুলো কিন্তু আপনি হয়তো পড়ে সবগুলো দেখা এখনো সম্ভব হয়তো আপনার পক্ষে হয়ে ওঠেনি। আমি আপনাকে অত্যন্ত জোরের সঙ্গে বলছি, প্রত্যেকটা কবিতাই কিন্তু তবলার সঙ্গে বাজানো যাবে, মানে কবিতাটাকে এমন পাঠ করা যাবে যার সঙ্গে তবলা বা মিউজিক যাবে এবং কোনো জায়গায় তাল কাটবে না। ওই জন্যই ছন্দ মিলে অন্ত মিলে। ওই জন্য বইয়ের পেছনের পাতায় আমি আমার যে পরিচয়টা দিয়েছি সেটা ওই ছন্দেতেই দিয়েছি। এবং আমি এর মাধ্যমে দেবেন এখানে লকডাউনের সময় বিভিন্ন অভিজ্ঞতা, করোনাকালীন অভিজ্ঞতা এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়। শুনুন, কবিদের একটু সাহসী তো হতেই হবে। অনেক কবিদের মনে প্রতিবাদ আছে, সাহস করে বলতেই পারছে না কোনো কথা, কারণ তার ইনসিকিউরিটি ফিল করছে। কারণ মানে ব্যাপার হচ্ছে কি, আমি দেখেছি সমাজে যারা ভালো মানুষ তারা কিন্তু ওয়েল অর্গানাইজড নয়, কিন্তু যারা notorious people of our society তারা কিন্তু ওয়েল অর্গানাইজড। তাদের এই আমাদের যেহেতু ওয়েল অর্গানাইজড নয়, তাহলে আমার মনে আছে যে আমার এটা লেখা উচিত, কিন্তু আমি সাহস পাচ্ছি না। কেন পাচ্ছি না? তাহলে আমি কি ভীতু? আমি ভীতু তা নই, কারণ আমার সিকিউরিটি নেই। তো আমাদের এই যে সমাজ, যে আধুনিক সভ্যতা বলি, আধুনিক সভ্যতাতে মানুষের যেটা প্রথম যে দুটো প্রবলেম, সেটা হচ্ছে মানুষের সিকিউরিটি নেই। আমরা যতই ব্যক্তি স্বাধীনতা, সাম্য, অমৌ নিয়ে বলি না কেন, আমরা কিন্তু ক্ষমতার দাসত্ব করছি বলে আমি মনে করি। কারণ ক্ষমতার দাসত্বের শিকল থেকে বেরিয়ে আসতে পারলে সমাজের অ্যাকচুয়ালি আমরা যে পজিটিভ পরিবর্তনগুলো, ইতিবাচক পরিবর্তন দেখতে পাবো। আমরা কেন দেখতে পাইনি? আমরা সবসময় পরিবর্তন শুনছি, পরিবর্তন হচ্ছে, সেটা বেশিরভাগটাই নেগেটিভ দিকে চলে যাচ্ছে, নেতিবাচক দিকে চলে যাচ্ছে। আর ছন্দ মিলে অন্ত মিলে কবিতার মধ্যে কি একটা কথা আমি যেটা বলতে চাইছি, ডিরেক্টলি পাঠককে থ্রো করে দিচ্ছি, তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আমার এটা মনে করি। আমরা 21 সেটি কবিতার বই, দীর্ঘ কবিতার বই। বইটি হচ্ছে 80 পাতার একটা কবিতা। আমরা 21 জন মিলে লিখেছি এবং লেখার সময় প্রত্যেক কবি আমরা প্রতিদিন 8 লাইন করে লিখতাম, আবার কোনো দিন 4 লাইন করে লিখতাম। প্রত্যেকেই লিখতাম। আমাদের এই 21 জনের মধ্যে ধরুন আমি প্রথম 4 লাইন লিখলাম, তারপরে আরেকজন 4 লাইন লিখলেন, এইভাবে কবিতাটা এগিয়ে চলে। বেশ কয়েক মাস সময় লেগেছে এবং কবিতাটা বলে দিয়েছিলাম যে কবিতার বিষয়বস্তুটা এমন হবে বর্তমান পরিস্থিতি, আমাদের যে সামাজিক অবস্থা তার উপর ভিত্তি করে। এরপর এগুলোকে ওই প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা, মানে প্রত্যেকটা মানুষের সবকিছুই আলাদা, মন, মানসিক গঠন,
তার এক্সপ্রেশন, তার বুদ্ধিমত্তা, তার ক্যাপাবিলিটি, এবং প্রত্যেকের ক্যাপাবিলিটি সমান নয়। কেউ হয়তো ছন্দ কবিতায় অনেক বেশি সহজ সরলভাবে লিখতে পারে, কেউ হয়তো গদ্য কবিতা লিখতে গেলে একটু অসুবিধার মধ্যে পড়ে। তবুও আমি কিন্তু কোনো কবিতা এডিট করিনি, এটা আপনাকে অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি। কারণ বইটা আমি যেহেতু পুরোটা দেখে করেছি, তো এডিট করার সময় হয়তো বাই চান্স কোনো একটা শব্দ আমি হয়তো চেঞ্জ করেছি, সেটা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে। এবং আমার এই যে দীর্ঘদেহী কবিতা সম্পর্কে অনেকের কি বলবো, মানে অনেকের বক্তব্য আছে, মানে বিরোধী বক্তব্য আছে যে এত বড় কবিতার কি আছে। কিন্তু আমি দেখেছি পৃথিবীর সব ভাষাতে দীর্ঘ কবিতা আছে, এবং দীর্ঘ কবিতার মাধ্যমে ওই যে পাঠকের যে ধৈর্য, আমি যে জিনিসটাকে ভালোবাসবো যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো শিল্পকর্মের ক্ষেত্রে, আমাকে তো দীর্ঘস্থায়ী ক্ষণস্থায়ী আনন্দ আমরা পাবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দীর্ঘস্থায়ী আনন্দটাও তো পেতে হবে। যে আধুনিকতা সংজ্ঞাটাই তো খুব কঠিন একটা জিনিস। আধুনিকতা কাকে বলে? মানে অতিরিক্ত উচ্ছৃঙ্খলতা এখন আধুনিকতা। আধুনিক পোশাক মানে কি পোশাকহীন অবস্থা? তা তো নয়, মানে রুচিশীল হওয়াটাই হচ্ছে আধুনিকতা। এবং আমি সেটা যুগোপযোগী কাকে বলবো? এখন ধরুন আজ থেকে 30 বছর আগে কারো যদি জ্বর হতো, তো সে প্রবলেমে পড়তো, তাকে ডাক্তারের কাছে যেতে হতো। এখন জ্বর হওয়াটা কোনো ব্যাপার নয়। আমি করোনার কথা বলছি না, সিম্পল আমরা যখন শরীর খারাপ, আমরা যে কোনো জায়গায় গিয়ে দোকান থেকে প্যারাসিটামল খেয়ে সেটাকে ঠিক করে নিচ্ছি, মানে বুঝে নিচ্ছি যে আমার বেশি বাড়াবাড়ি হলে ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু সেরকম মানে আধুনিক কবিতা বা আধুনিক শিল্প যাই বলেন না কেন, সেটা হচ্ছে যুগে যুগে মানুষের যে একটা কিন্তু উন্নতি হচ্ছে, সেটা আবার দু রকমের, মানে অ্যাডভার্স এফেক্ট আছে এবং গুড এফেক্ট আছে। মানে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান আশীর্বাদও বটে, বিজ্ঞান অভিশাপও বটে, আমরা যেভাবে ব্যবহার করব। তাহলে শিল্পকর্ম সেরকম ঠিক আছে, শিল্পটা তখনই অপসংস্কৃতিতে পরিণত হবে যখন আমরা তাকে ঠিকমতো ব্যবহার করতে পারবো না, মিস ইউজ করবো, তখনই সেটা হবে। তার আগে তো সম্ভব নয়। আমি বিশ্বাস করি যেটা ভালো জিনিস সেটা কখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় না, কিছু মানুষ সেটাকে বহন করে নিয়ে যায়। সমাজ জিনিসটাকেই তো তাই, মানে সমাজ জিনিসটা হচ্ছে অধিকাংশ মানুষ বহন করে, আর সমাজকে দেয় কিন্তু কিছু মানুষ, কিয়দংশ মানুষ। আমি মনে করি যারা শিল্পী, যারা সাহিত্যিক বা যারা কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছে, তারা অল্প সংখ্যক এবং তারা সমাজকে দেয়, এবং তাদের সেই সৃষ্টিশীল কাজটাকেই সমাজে যারা আমরা সাধারণ মানুষ বলি তারা সেটাকে বহন করে চলে। কবিতা থেকে দূরে সরে যাওয়ার তো কোনো প্রশ্ন আসেই না, কারণ কবিতা নিয়েই তখন বেঁচে আছি। মানে আমার এখন 57 বছর বয়স, আমি কত বছর বাঁচবো সে তো বলতে পারবো না, তবে যতদিন বাঁচবো কবিতাকে নিয়ে বাঁচতে চাই। তার কারণ হচ্ছে আমি স্যাটিসফাইড হই, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন আমার কবিতা থেকে আসে। নিশ্চয়ই গান শুনতে ভালোবাসি, একটু একটু গান গেয়েও থাকি, প্রবন্ধও লিখি, কিছু গল্পও লিখেছি, এবং প্রবন্ধগুলো আমার সব প্রতিবাদী। গল্পগুলো আমি একটু সবসময় অফবিট গল্প লিখতে পছন্দ করি, এবং সেটা কতটা অফবিট হলো সেটা পরের ব্যাপার। আর একটা হচ্ছে রম্য রচনা লিখতেও আমি খুব ভালোবাসি, মানে রসিকতার মাধ্যমে লোককে হাসানোর মাধ্যমে সিরিয়াস কিছু বলা, তাকে বুঝে নিতে হবে ওই হাসির মাধ্যমে আমি কি বলতে চাইছি, সেটা কিন্তু হাসির ব্যাপার নয়। মানে আমি কখনোই বলতে পারি না আমি দারুণ কবিতা লিখি, তাহলে তোমাকে লোকে বলবে তাহলে আপনি এখনো নোবেল প্রাইজ পাননি কেন, জ্ঞানপীঠ পাননি কেন। বিষয়টা হচ্ছে যে আমি কতটা ভালো লিখবো সেটা তো পরের উপরেই ছেড়ে দেওয়া দরকার। আমি নিজে বিচার করবো। আমি যখন লিখছি, সেটা আমি কেন, যে কোনো মানুষ সে যখন কোনো কিছু সৃষ্টিশীল কাজ করে, সে তার অন্তরে তৃপ্ত হয়, তার কাছে সেটা খুব ভালো কাজ। লালন করি এবং আদর করি অবশ্যই। আমার তো মনে হয় মানুষের তো শেখার শেষ নেই। আমি চিরকাল কবিতা আমাকে শিখিয়ে যাবে, আমি কবিতা যতটা শিখবো।
চালচিত্র। রঙিন বাবুরা সদল বলে হাজির চার চাকায়, কথা বেচে স্বপ্ন দেখিয়ে বাঁচায়। এলাকার সংহতি ভবনে বক্তব্য শেষ। অধিকার, জাতপাত ও ধর্মের বিপুল ঐক্যদান, চরম হাততালি, জয় ভারত মাতার জয়। এদিকে সন্ধ্যার আবছা আধারে একদল লক্কা ছেলে সংহতি ভবনের পেছনের দেয়ালে ছরছর করে মুতে দিয়ে চলে গেল। ভয়ঙ্কর মানচিত্র। এই আমাদের ভারত মাতা। সব শালা ধান্দাবাজির স্লোগান, আশকারায় মত্ত। রাতে বহু মানুষের ঘুম নেই, তবু ভোরের ট্রেনে গায়ে গন্ধ মানুষের সবচেয়ে ভিড় রাজধানীর দিকে। সারা দেশ জুড়ে শুধু গর্ত আর গর্ত, গর্ত আর গর্ত। অবিশ্বাসের পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদে বিশ্বাস করি না, তবে কমা দিতেই হয়। সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মত, বিষম সত্যি। কিছুক্ষণের জন্য সব মানুষকেই থামতে হয়। জীবন ও সভ্যতা এতই জটিলতার খপ্পরে কোনো সময়েই মনে হয় না এখানেই সব শেষ। সব সময়ই মনে হয় এর পরেও কিছু একটা আছে। সত্যিই তো আছে, কেউ বোঝে তো কেউ বোঝে না। তাই পূর্ণচ্ছেদ দিতে ভয় পায়। জীবনের একটাই পূর্ণচ্ছেদ, মৃত্যু। জন্মহীন হতে পারে, কিন্তু মৃত্যুহীন বলে কিছু হয় না। আর মৃত্যুহীন প্রাণ, সে তো ভিন্ন এক উপন্যাস। সারা জীবন এসব না বোঝার দুর্গতি ভোগ করে মানুষ, না বোঝার দুর্গতি ভোগ করে মানুষ। শব্দেই পরিত্রাণ। বেশ কিছুদিন যাবৎ নির্যাতন সহ্য করছি। শব্দের নির্যাতন আমাকে নাক পাশে বেঁধে ফেলছে। এদিক সেদিক থেকে রচনা করছে অগ্নিবলয়। বাদ প্রতিবাদ, সুখ দুঃখ, মান অভিমান, জ্বালা যন্ত্রণা সবের সম্ভার নিয়ে অপেক্ষা করতে করতে হারিয়ে ফেলেছে ধৈর্য। নিষ্পাপ শব্দের দৈন্য দশা। প্রথমে ছিল অভিমান, তারপর হলো ক্রোধ, এরপর শুরু করেছে নির্যাতন। এই পথটাও তো আর বাকি। তাদেরই কি দোষ দেব কি করে? তারা তো আমারই কথা। তারা শুধু বাঁচতে চায় সাদা পাতার বুকে। একমাত্র এটাই চাহিদা। এই চাহিদাটুকু না মিটলেই শব্দেরা ম্যাগমার মতো জ্বলে ওঠে। খোঁজে ফাটল, বেরিয়ে তাবৎ পাখির চোখ পুড়িয়ে ছারখার করে। তার ছাই দেখে তারপর শান্তি আর স্বস্তি। বুঝলাম কলমের ছুটি মানেই আমি শেষ, আর তোমার সবকিছুর শেষ। এদিকে খিদের দাপটে শুকিয়ে যাচ্ছে মাঠের সমস্ত ফসল, শেষ হচ্ছে মাটির নিচের জল, অমৃত সুধা। ভোগের দাপটে মানুষ চিবিয়ে খাচ্ছে নিজের মাথা। জ্ঞানগম্যহীন মানুষের অগাধ অত্যাচারে পৃথিবীর নাভিশ্বাস। অদৃশ্য বাতাসে ক্রমাগত মিশে চলেছে ফলিত অভিশপ্ত বিজ্ঞানের বিষ। টলমলে লজ্জড় বিশ্ব জুড়ে কেবল শব্দের পরিজানেই সুস্থির বাঁচতে পারে পৃথিবী। বাঁচতে পারে পৃথিবী, বাঁচাতে পারে পৃথিবী। অদৃশ্য শত্রু। অনিশ্চয়তার গন্ধ বাতাসে ভাসে। অবিশ্বাস্য নৃশংসতার ঝকঝকে পোশাক পরা সুসভ্য সভ্যতা। দুর্গন্ধ সীমানাকে জয়লাভ করে আর অতিক্রম করে চলে যায় দিগন্ত রেখা। গাণিতিক কৌশলে মানুষ নিহত হয়। এক মেরু থেকে অন্য মেরুতে সেই বিশ্বাসঘাতক অন্তর্জাল ছড়িয়ে আছে।
অদৃশ্য সুতোর ষড়যন্ত্র নিয়ে কর্পোরেট দুনিয়ার দৈত্যরা পৃথিবী শাসন করে। সমগ্র পৃথিবীটাই একটা মৃত্যুর জমি। অদম্য আগুনে এ সব সময় বন্যায় প্লাবিত হচ্ছে। হাহাকার শোনা যায়, গরম রক্ত শুষে নেয় মাটি। গরিব এবং নিরাশ্রয়ীদের রক্ত চুষে খাওয়ার জন্য বেঁচে থাকার শর্তগুলো বোনা হয় টাকা দিয়ে। টাকা কাজ করে যায় এবং কাজ করে যায়। সম্ভবকে অসম্ভব করে ফেলা যায়, আর অসম্ভবকে সম্ভব করে ফেলা যায়। অসহিষ্ণুতার তীর বাতাস কেটে এগিয়ে চলেছে বিভিন্ন দিকে। বাতাসে একটা স্পষ্ট দুর্ধর্ষ করাল আলোড়ন। মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো। উপলব্ধি। আমার মগ্নতা দেখে বিধাতা একদিন বলল, আমার চোখ দুটো তোকে দিলাম, প্রাণ ভরে দেখ পৃথিবীর মন আর সমস্ত শরীর। তারপর থেকেই হাঁপিয়ে উঠেছি পৃথিবীর খুঁটিনাটিতে, বৈচিত্র্য ও বৈপরীত্যের মানচিত্রে। এক চোখ রয়েছে দূরবীনের মন্ত্রমুগ্ধতায় মজে, অন্য চোখে অনুবীক্ষণের কলা কৌশল। ডুবে গেছি পৃথিবীর কারুকাজ দেখতে দেখতে। চিনেছি গাছপালা, মেঘ, শীত, গ্রীষ্ম ও বৃষ্টির দিন রাত। বুঝেছি মৌমাছি ও পিঁপড়ের অবিশ্বাস্য জীবনযাত্রা। দেখেছি কীটপতঙ্গের সুন্দর হিসেবে জীবন। মানুষ চিনতেই জীবনটাকে প্রথমে ছোট মনে হলো। বুঝলাম অতিরিক্ত বাঁচার মিথ্যে শখ কত ভয়ঙ্কর। দেখলাম মানুষের কত শত নষ্ট বুদ্ধি, ছলচাতুরি। ডান বাম বুঝলাম না কিছু, বুঝলাম একটা মিথ্যে বানানো ঢপের চপের কনসেপ্ট। বিপ্লব আর যুদ্ধে ধর্মীয় সাজগোজ আর উগ্রপন্থায় গুলিয়ে গেল সবকিছুই। ওলট পালট সমস্ত হিসেব। চোখের সামনে দেখলাম অসংখ্য নিঃশব্দ মৃত্যু। দূরবীনে দেখি পৃথিবীর দুঃখ বহু দূর বিস্তৃত। অনুবীক্ষণে দেখলাম পৃথিবীর প্রতিটি পাঁজরে অসংখ্য ক্ষতের বিষ গুটি, মহাব্যাধি। প্রতিটি বিষ গুটিতে জালিকাকার শিরাবিন্যাসে প্রবাহিত বিষাক্ত নীল রক্ত। অবিরাম ভিজে চলেছে পৃথিবীর মাটি, রীতিমতো পাপাচারের চাষবাস। দেখলাম পৃথিবী নিজেই অপেক্ষারত, সে কবে হারিয়ে যাবে মহাশূন্যতার গর্ভে বিধাতার নিখুঁত গাণিতিক কৌশলে। যুদ্ধ। সেদিন আমাকে কবিতা লিখতেই হতো। রাতটাই ছিল কবিতা লেখার, কবিতার রাত। অবিরাম রক্তে ভিজছিল পৃথিবীর মাটি। বিকট আগুনে বোমার হুঙ্কারের আড়ালে বাতাস ভারী হয়েছিল সংখ্যাহীন মানুষের চাপা কান্নায়। বাঁচার জন্য মানুষকে এভাবে ছুটতে আর লুকোতে দেখা যায় যুদ্ধের দামামা বাজলেই। পৃথিবীর বুক চিরে সবাই ঢুকে পড়তে চায়। বুকের ভেতর অগোছালো শব্দেরা হাঁপিয়ে উঠেছিল। মস্তিষ্কের প্রতিটি স্নায়ুতে ছটফট করছিল শব্দের জোড়া স্রোত। হাতে কলম নিতেই ঢেউয়ের মতো আছড়ে পড়ল শব্দেরা। শব্দেরা একে অপরের প্রতিস্থাপনে শুরু করেছিল লড়াই। কাগজ কিন্তু ভিজেই যাচ্ছিল এই বারুদের গন্ধে আর রক্তে। কলমটা চেপে ধরেছিলাম কাগজের বুকে। সাদা কাগজে জায়গা দখলের অদ্ভুত প্রয়াস। এক একটা শব্দকে পায়ে ক্রুশবিদ্ধ করতে হলো। কিছু শব্দের হাহাকার আর শব্দ থেকে ঝরে পড়া রক্ত হিসেব করতে পারিনি, এতটা চমকে উঠেনি আগে।
শব্দ নিয়ে এত টানাপোড়েন হয়নি। এক এক সময় শব্দ খুঁজতে গিয়ে তৃষ্ণার্ত চাতক হতে হতো। আজ দেখলাম রক্তে ভেজা শব্দ প্রপাত। যুদ্ধের বিভীষিকায় কবিতার এই দশা হয়। প্রতিটা শব্দেই হয় চোখের জল, না হয় রক্তের দাগ। মানুষের আর্তনাদে সবাই বড্ড অসহায়। কেবল যুদ্ধবাজদের পোয়া 12, তারাই সবচেয়ে বেশি সুশিক্ষিত ও নিশ্চিন্ত। দেশপ্রেমিক সাহসী সেনাদের বাধ্যতার কাজটুকু সত্যি নিয়তির সবচেয়ে বড় অভিশাপ, বড় অভিশাপ। কবিতা ভারসাম্য। পৃথিবীতে নিঃশব্দে অনেক কিছুই পাল্টে যায়, সেসব কিছুই তোদের চোখে পড়ে না। একদল মানুষ গজায় মেরুদণ্ড নিয়ে, পৃথিবীও বুক পেতে রাখে তাদের শিকড় গভীরে। পৃথিবীর নিজস্ব একটা বিজ্ঞানসম্মত হিসেব আছে, নিখুঁত যুগোপযোগী জ্যামিতিক সুস্থির সাম্য। নিজেকে সামলানোর একটা তাগিদ তার নিজস্ব। তোরা সেই লুচ্চার বাবুদের চিৎকারে মাতাল, ওদের ভানুমতির খেলায় তোদের উতল আসক্তি। হিসেবি চিৎকারের হেয়ালিতে ঘুরপাক খেতে খেতে গিলে চলেছিস দাসত্বের সোমরস। রাজশক্তির সুনিপুণ ছকে তোরা সেই বড়ে সেনা। মিথ্যা প্রলাপ বকতে বকতেই তোদের গা গরম। বাবুদের অবিরাম চলছে দলবদলের সংকীর্তন। চাক ভাগা মধু নিয়ে আনুপাতিক ভাগাভাগি। তোরা শুধু গুটি গুটি পায়ে কলের পুতুলের মতো ছাপ মেরে আসিস, অপরাধের ছাপ। হুটার বাজিয়ে সাঁই সাঁই পেরিয়ে যায় মন্ত্রীর গাড়ি, তোরা সেই মাথা নিচু করে রাস্তা হাঁটিস। তোরা কোনো কালে বদলাবি না, তোরা মাটির ভেতর মুন্ডু গুঁজে রাখিস। ভাবিস কেউ তোদের দেখতে পাচ্ছে না, বেয়াকুব। যখন তখন তোদের মুন্ডু কাটা পড়ে রাস্তায় পড়ে থাকে। বাবুরা যদি বোঝে, তাদের প্রলয় নাচন শুরু হলে তোরা মুড়ি পটকা। শান্তির খোঁজে বিছানাটা অগোছালো, ছড়িয়ে ছিটিয়ে অসমাপ্ত পাতা, ঘোলাটে বিরক্তির আজব স্বপ্নের টুকরো। টুকরো স্বপ্নগুলো ধুলোর পুরু আস্তরণে মোড়া। সাইকিক জ্যোৎস্না তবু উঁকি মারে বাইরের বিস্তীর্ণ আলোর সমুদ্র থেকে। নিশীথের আবছা অন্ধকারে সাজানো বাগানে আমি একা ঘুমাবো মৃতবৎ। তাই হয়, সময়ের অত্যাচার সহ্য করে চলেছি বহুকাল। কখনো আবার আচম্বিতে অকারণ ভালোবেসে ঝামেলায় ফেলে। আমাকে পাল্টে ফেলার অদ্ভুত শখ এবং ছক। এ নিয়ে লড়াই বহুদিনের। সাপ লুডো খেলতে খেলতে আবার তার পুরনো স্বভাবে প্রত্যাবর্তন। এ দাসত্ব আর কতদিন চলবে? তবু মনে হয় এক একটা রাত যাতে শেষ না হোক। রাত আমায় টানে বেশি। মাথার উপর অদ্ভুত নক্ষত্র ভরা বিশ্বস্ত আকাশ। দিনের বেলা পৃথিবীটাকে বড্ড ঘেঁটে দেয় মানুষ, ভাল লাগে না। জানি শান্তি কোথাও নেই। যদি ফিরতে পারো অতীতে, সেখানেও সেই। ভবিষ্যতেও নেই শান্তি। তিন কালেই শান্তির অপ্রাচুর্য, ঘাটতি। তাই মরেও শান্তি এই মিথ্যা আপ্তবাক্য শুনতে শুনতে কান ঝালাপালা। সবচেয়ে বড় প্রতারণা শান্তির চর্চিত মহাকাব্য।
খুঁজে মরে চিরকাল মানুষ এই শান্তির মহাকাব্য, খোঁজার নাগরদোলা। মহাকালের চক্রটি বড়ই জটিল, মৃত্যুর অভিজ্ঞতা অর্জনের বৃথা স্বপ্নবিলাস। মরেও প্রমাণ করতে পারবো না আমি মরে গেলাম। কেন রে তুই এত ছকবাজ?